একটা বিশেষ কারণে এখানে আসা হয়েছে। আপনারা এসেছেন, আমি এসেছি। সত্যিকার অর্থে আমাদের ইতিহাসে যেই পরিবর্তনগুলি হয়েছে তার মধ্যে জুলাইয়ের মতন শক্তিশালী একটা আন্দোলন হয়েছে, এটা আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি এটা সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ। এরকম শক্তিশালী একটা সরকারকে আপনারা নিরস্ত্র ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ অবশ্যই ছিল, তারা এভাবে তাকে ঘটিয়ে দিতে পেরেছে, এটা ভাবাই না। একটু আগে শফিক ভাই এখানে কথা বলছিলেন, আমার তার আগে একটা জিনিস মনে করিয়ে দেওয়া দরকার, কারণ আমি 18 জুলাইতে একটা লেখা দিয়েছিলাম যে দ্য এন্ড ইজ নাইং, যাচ্ছে। তখন নুরুল কবির নিউজের সম্পাদক, নিউজ ছাড়া আর কেউ আমার লেখা ছাপাতে সাহস পেত না, তাকে অভিনন্দন জানাই। তারপরে উনি বললেন উনি তো আছেন, উনি এই টাইটেলটা দেবেন, আমরা দিলাম। কিন্তু ঘটনাটা হলো তারপরে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তখন এমনি বের করবো কি করে, কারণ আমাদের দায়িত্ব ছিল দেশে, তাও কেউ কেউ কোনো না কোনো ভাবে আপনারা একজন আরেকজনকে সহায়তা করে জিনিস ছাপানোর একটা ব্যবস্থা করছিলেন, অন্তত লোকে যাতে দেখতে পারে সেটা ব্যবস্থা করছিলেন। কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তখন তো সেটারও সুযোগ ছিল। এবং তখন এই শফিক ভাই কিন্তু, আমি ওনার অনুমতি দিয়ে বলছি, তখন ব্যবস্থা করে দিলেন। ওনাদের এএফপি অফিসে একটা ইন্টারনেট চালু ছিল, কারফিউর মধ্যে যখন ছিল সাইকেল চালায় অনালোচনে গিয়ে, তারপর অনেকে লাইভ ধরেছিল, কাজে আমাদের ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু শফিক ভাই তখন সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু এটাও মনে রাখতে হবে তার কম্পিটিটর যারা, তাদের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। এই ভূমিকা উনি না, অনেকে রেখেছেন, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেখেছেন। আমি এখানে আলাপ হয়েছিল একটা সেশন শেয়ার করবো, সেটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, সেটা যেহেতু হয়নি তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আগ্রহ ছিল যারা ওই সেশনে আছে তারা থাকবে, তাদের কিছু প্রশ্ন করার ব্যাপার ছিল। এখানে প্রসিকিউটর সাহেবের কথা বললেন, তাকেও একটু প্রশ্ন করি। উনি বললেন আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে। এতে শব্দটা শুনে, সেটা শুনে আমার একটু খটকা লাগে। ইনস্ট্রাকশন দেওয়াটাই কি কথা? এটা ওই একটু আমি কলা খাইনের মতো হয়ে যায় না? কারণ যদি সত্যিকার অর্থে তাকে প্রভাবিত না করা হয়, তাহলে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এই জিনিসটা তার বলার কথা না। ঠিক আছে, এই যে আমাদের দেশে কি হয় সেটা আমরা জানি। শফিক ভাইয়ের ক্ষেত্রে ভালো কথা বললাম, এখানে ফারুকি আছে, বন্য মানুষ, তাদের কথা ভালো কথা বলি, কিন্তু আমার প্রশ্নও আছে। কারণ এখানে দেখছি না, কিন্তু আমি এই এতদিন ধরে যখন বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হয়েছে, যা হয়েছে, সব জায়গায় আমি দেখেছি বসুন্ধরার টিস্যু। এবং আমার প্রশ্ন জাগলো যে আচ্ছা ব্যাপারটা কি, যে যেই বসুন্ধরা নিয়ে এত আন্দোলন হলো, এত কিছু করা হলো, যদিও তার প্রভাব তো আর ভোলার কিছু নেই, কারণ এই গণমাধ্যমের উপরে সেই প্রভাবটা পড়ে। এবং একটু পরে হয়তো ওই প্রশ্নগুলিও করার দরকার যে সত্যিকার অর্থে শক্তিটা কোথায়। আমাদের গণমাধ্যম আছে, আমরা বলি তারা মুক্ত, এই গণমাধ্যমের টাকাটা কোথা থেকে আসে জিনিসটা ভাববার দরকার। এবং সেটা যে একটা প্রভাব ফেলে সেটাকে ভুলে যাবার কোনো কারণ নেই। এবং আর কিছু না জেনেই আমি বলতে পারি শেখ হাসিনা থাকাকালীন বসুন্ধরা বহাল তবিয়তে ছিল, কিন্তু শেখ হাসিনা চলে যাবার পরেও তারা বহাল তবিয়তেই আছে। এই জিনিসটা যখন হয় তখন প্রশ্ন জাগে, ঠিক আছে ঘটনাটা কি। সেখানে একটা ঘটনা আছে। আবার এটাও বলবো, সিআরআই এর মতো প্রতিষ্ঠান, সেখানে যারা কেন্দ্রীয় ব্যক্তি ছিল, যারা হোয়াইট বোর্ডের অ্যাডভাইজার ছিল, তারা কিন্তু এখন আবার অনায়াসে সুরসুর করে ঠিক মঞ্চে দাঁড়াচ্ছে, অ্যাডভাইজার হচ্ছে, পরামর্শ দিচ্ছে। তো এই জিনিসগুলি যখন হয় তখন আমাদের মনে প্রশ্ন জাগে ঘটনাটা। এবং এইখানে যে জিনিসটা বলা প্রয়োজন সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, নিঃসন্দেহে অসাধারণ একটা ঘটনার পর ভীষণ প্রয়োজন ছিল, সেটা আদৌ হতে পারতো কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল, কিন্তু হয়েছে, আপনাদের কারণে হয়েছে, আমরা অনেকে মিলে আন্দোলন করেছি বলে। কিন্তু যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায় তাহলে উপরের মানুষকে বদলে পরিবর্তন আনা যাবে আমি বিশ্বাস করি।
এবং সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা একেবারে নিশ্চিত করা যে শুধু গদিতে কে আসলো কে গেল সেটার দিকে না দেখে রাজনৈতিক সংস্কৃতি বদলালো কিনা। কারণ আমি যতক্ষণ না আমার নিজের দেশে মেরুদণ্ড সোজা রেখে জোর গলায় যা বলার প্রয়োজন বলতে পারবো, ততক্ষণ সত্যিকার অর্থে আমি স্বাধীন বাংলাদেশ পাই না। এবং এটা এখনো আমাদের মনে রাখতে হবে যে ঠিক আছে, এই পরিবর্তন হয়েছে, ভালো ভালো হয়েছে, কিছু জায়গায় আমাদের দুশ্চিন্তা রয়েছে, কেন হচ্ছে না সেই প্রশ্নগুলি থাকছে, কিন্তু আমাদের পাশের দেশের প্রভাব ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এবং এই পাশের দেশের প্রভাব শুধু তারা যে এখান থেকে যা করছে তারা, তাদের অনেক মানুষ এখানে আছে যারা এখানে বসে বসেই অনেক কিছু করছে, সেটাও মনে রাখতে হবে। আমরা এই আমাদের বন্ধুদের থেকেই শুনেছি, ফারুকের থেকে, অন্যান্যদের থেকে শুনেছি যে আমলাদের কারণে খুব বেশি কিছু করা যায় না। সেই আমলারা কিন্তু এখনো আছে, সেই আমলাগুলি সরে যায়নি, তারা বহাল তবিয়াতে আছে এবং তারা তাদের ব্যবসাও করে যাচ্ছে, তাদের রাজনীতিও করে যাচ্ছে। এই জিনিস আমরা বদলাতে পারিনি। এবং সত্যিকার অর্থে আমরা জনগণ যখন না একেবারে একটা দৃঢ় অবস্থান রেখে বলতে পারবো যে কেউ, ভাই শক্তিশালী কথা বললেন যে কেউ পার পাবে না, কিন্তু পার পাচ্ছে, পার তো পেয়েছে, পার তো পাচ্ছে, নিরন্তর মানে পার পেয়ে যাচ্ছে। এই জিনিস অস্বীকার করার উপায় নেই। এবং পার পেয়ে যাচ্ছে কারণ আপনার আমার সেই গলাটা নেই, আমরা বলতে পারছি না বা মনে করছি বলতে পারছি না। এটা সত্য যে শেখ হাসিনা প্রচন্ড নিপীড়ন করেছেন, কিন্তু নিপীড়ন করে পার পায় অনেক মানুষের নীরবতার কারণে, এবং সেই জিনিসটা ভুলতে চলবে না। এবং সেই নীরবতার মধ্যে আমাদের আশেপাশের অনেক মানুষ রয়েছে, এবং সেই জিনিসটা আমরা যদি সারাক্ষণ মনে না করিয়ে দেই, এবং আজকে যেই মানুষকে আপনি মঞ্চে ডাকছেন, যেই মানুষ সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেই মানুষটা আসলে কি করেছে, তার নীতিটা কোথায়, কার জোরে সেই মঞ্চে আসতে পারছে, কার সহায়তা আসতে পারছে, কার ব্যাংক ব্যালেন্সের কারণে এই মানুষগুলি শক্তি, এই মানুষগুলি ক্ষতি, সেটা আমাদের প্রশ্ন করতেই হবে। এবং সত্যিকার অর্থে আমরা যদি স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যদি সেই জায়গায় যেতে চাই, আমাদের নিঃসন্দেহে একটা মেরুদণ্ড সোজা রাখার মতো সরকার রাখতে হবে, যেটা কাউকে ভয় পায় না, পাশের দেশকে ভয় পায় না, বড় দেশকে ভয় পায় না, এবং আমি বিশ্বাস করি আমরা আসতে পারবো, কারণ আপনারা দেখিয়ে দিয়েছে, আপনারা প্রমাণ করেছেন। এবং আমি দু এক সময় যে কথাগুলি বলি সেটা নিয়ে অনেক সমালোচনা করা হয়, তাতে কোনো সমস্যা নেই, সমালোচনা করা ভালো, কিন্তু আমি বলি এই কারণেই যে সত্যিকার অর্থে আমরা যতক্ষণ না প্রত্যেক নাগরিক মনে করবে আমি একটা স্বাধীন দেশে বাস করি, আমি যা বলার দরকার বলতে পারি, আমি যেভাবে চলতে পারি, আমার প্রতি যদি আমি যদি কোনো অন্যায় করি তাহলে সুবিচার হবে, কিন্তু আমার বিনা অন্যায় আমার প্রতি কোনো অন্যায় হবে না, এই জিনিসটাতে আমি বলতে পারি। আমি কার সমালোচনা করলাম, কিভাবে করলাম, কোন কাপড় পরলাম, কোন মঞ্চে গেলাম, কাকে ফুল দিলাম না, কার গাড়ির পেছনে দৌড়ালাম না, সেগুলি বিষয় হতে পারে। আরেকটা জিনিস আমি বলি, সেটা দিয়ে শেষ করবো, কারণ আমি অবশ্যই বিশ্বাস করি যে অনেক ক্ষতি হয়েছে এই এতগুলি বছর ধরে, যে অন্যায় হয়েছে সেটার কারণে আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের প্রশাসন ধ্বংস করা হয়েছে, আমাদের মিলিটারি ধ্বংস করা হয়েছে, পুলিশ ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি সত্যি মনে করি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। অন্যগুলি মেরামত করা যাবে, আমরা যদি সেইভাবে কঠোরভাবে সেইভাবে ভূমিকা রাখি, সেইভাবে আমাদের অবস্থান ঠিক রাখি, এটা করে তারা পার পাবে। কিন্তু শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়েছে সেটাকে মেরামত করতে আমাদের প্রজন্ম চলে যাবে। এবং যেই জায়গায় সত্যিকার অর্থে মেধা কোনো ব্যাপারই না, ওটার ব্যাপারটা ছিল কি, মেধার জন্য লড়াই ছিল, এবং সেই মেধাই তো শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে গেছে। কারণ এখন দলীয় আনুগত্য ছাড়া আর কোনো প্রয়োজন থাকে না উপরে ওঠার। শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা ছিল, কিছুটা এখনো আছে, দুঃখজনক কিছুটা আছে, কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় হতে হবে। আমি এগোবো কি এগোবো না নির্ভর করবে আমি কতটা শ্রম দিয়েছি, আমার কতটা মেধা আছে, এবং সেটাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত।
আমি কার চাচাতো ভাই, মামাতো ভাই, কার বন্ধু সেটা হওয়ার দরকার নেই। কে আমার জ্যাক আছে সেটা হওয়ার দরকার নেই। আমি কত টাকা দিয়ে এই চাকরিটা পেয়েছি সেটা হওয়ার প্রয়োজন নেই। এবং এই জিনিসগুলো যদি আমরা মৌলিকভাবে বদলাতে না পারি, সত্যিকার অর্থে আমরা বিচার পাবো। সেই বিচারই আমরা চাই। আপনারা অনেকগুলি মানুষ রক্ত দিয়েছেন এই বিচারের জন্য, এবং এই বিচার আমাদের কাজ। ধন্যবাদ।